আচ্ছা, যদি হঠাৎ করে আপনার হাতে এমন একটা জিনিস আসে যা দিয়ে যা খুশি সোনা বানানো যায়, তাহলে কি হবে? ভাবছেন তো, দারুণ ব্যাপার। কিন্তু আসলেই কি তাই? রাজশেখর বসুর একটা অসাধারণ গল্প আছে, পরশ পাথর। এটা ঠিক এই প্রশ্নটা নিয়েই। চলুন আজ এই গল্পটার মধ্যেই ঢুকে পড়া যাক, দেখা যাক অফুরন্ত সম্পদের অভিশাপটা ঠিক কেমন হতে পারে। শুনতে কেমন অদ্ভুত লাগছে, তাই না? যে অফুরন্ত টাকা পয়সার আবার অসুবিধা কি হতে পারে? কিন্তু এখানেই তো গল্পের মজাটা। একবার ভেবে দেখুন, যদি সোনা এতটাই সহজলভ্য হয়ে যায় যে রাস্তার পাথরের মতো যখন তখন পাওয়া যাচ্ছে, তাহলে কি সেটার আর কোনো দাম থাকবে? থাকবে না। আর এই ছোট্ট কিন্তু ভয়ঙ্কর সত্যিটাই গল্পের নায়ককে আর তার সাথে গোটা পৃথিবীকে একটা বিশাল সমস্যার মধ্যে ফেলে দেয়। তো চলুন গল্পের শুরু থেকে শুরু করা যাক। আমাদের গল্পের যে প্রধান চরিত্র, তার নাম পরেশ বাবু। আর তার জীবনটা ছিল যাকে বলে একদম সাদামাটা। কিন্তু এই সাদামাটা জীবনেই ঘটতে চলেছে এমন একটা ঘটনা যা সব কিছু ওলটপালট করে দেবে। পরেশবাবুকে, উনি একজন মধ্যবিত্ত মধ্যবয়সী উকিল, কিন্তু নামেই উকিল, পয়সার একদমই নেই। ওকালতি করে যা আয় হয় তাতে সংসার চালানোই মুশকিল। নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। প্রত্যেক মাসেই টাকা পয়সার চিন্তা, টানাটানি, এক কথায় বলতে গেলে বেশ সংগ্রামের একটা জীবন। তো এমনই একদিনে কোর্ট থেকে বাড়ি ফিরছিলেন পরেশবাবু। হঠাৎ করে কি হলো, ঝেপে বৃষ্টি নামলো। তো উনি কি আর করবেন, দৌড়ে গিয়ে কার্জন পার্কের একটা ছাউনির নিচে আশ্রয় নিলেন। আর সেখানেই বৃষ্টিতে ধুয়ে যাওয়া ঘাসের মধ্যে ওনার চোখে পড়ল ছোট্ট, গোল, বেশ চকচকে একটা নুড়ি পাথর। কোনো কারণ ছাড়াই, শুধু খেয়ালের বশে পাথরটা তুলে পকেটে রেখে দিলেন। উনি তখন ভাবতেও পারেননি যে ওই ছোট্ট পাথরটাই শুধু ওনার জীবন না, গোটা পৃথিবীর ইতিহাস বদলে দেওয়ার ক্ষমতা রাখে। বাড়িতে ফিরে যখন পকেট থেকে চাবিটা বের করলেন, উনি তো অবাক। পিতলের চাবিটা কেমন যেন হলুদ হয়ে গেছে। প্রথমে ভাবলেন তার স্ত্রী বোধহয় নতুন চাবি বানিয়েছে, কিন্তু আসল ঘটনাটা টের পেলেন একটু পরে। দেরাজে রাখা স্টিলের কাঁচি, ছুরি ওই পাথরটার ছোঁয়া লাগা মাত্রই চোখের সামনে সবকটা চকচকে খাকি সোনা হয়ে গেল। এমনকি ওনার প্রিয় কালো ফাউন্টেন পেনটাও। অবিশ্বাস্য ব্যাপার। প্রথমে তো উনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। ভাবছিলেন স্বপ্ন দেখছেন নাকি। উত্তেজনায়, ভয়ে, আনন্দে তার বুকটা এমন ধরফড় করতে শুরু করল। উনি তখন বুঝতে পারলেন এ তো স্বপ্ন নয়। তার হাতে যেটা এসেছে সেটা আর কিছু নয়, সেই কিংবদন্তির পরশ পাথর। তো হাতে যখন এমন একটা আশ্চর্য জিনিস, পরেশবাবু আর এক মুহূর্ত সময় নষ্ট করলেন না। কিন্তু এই ক্ষমতাটাকে উনি কাজে লাগালেন কিভাবে? চলুন সেটাই এবার দেখি। কাজ শুরু হলো পুরো দমে। প্রথমে বাড়ির যা যা ধাতুর জিনিস ছিল, ঘটি, বাটি, বালতি, জানালার গ্রিল, সব সোনা বানিয়ে ফেললেন। তারপর তার থেকে কয়েকটা পুরনো জিনিস এক জহুরির কাছে বিক্রি করে ব্যাংকে বেশ কিছু টাকা জমালেন। ব্যাস, আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ওকালতি তো কবেই ছেড়ে দিয়েছেন। বালিগঞ্জে প্রায় 20 বিঘা জমি কিনে ফেললেন। আর তারপর শুরু হলো আসল খেলা। টন টন বাতিল, ভাঙাচোরা লোহা কিনে এনে নিজের গোপন কারখানায় সেগুলো সোনা বানানোর একটা বিশাল কর্মকাণ্ড শুরু করে দিলেন। আর এর ফল, খুব কম সময়ের মধ্যেই পরেশবাবু হয়ে উঠলেন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। কিন্তু এত বড় একটা সাম্রাজ্য একা সামলানো তো আর মুখের কথা নয়। প্রচুর জটিলতা দেখা দিতে শুরু করল। এত বড় একটা অপারেশন একা চালানো তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ছিল। তার এমন একজন লোকের দরকার ছিল যে খুব বিশ্বাসী হবে, কিন্তু তার মনে কোনো প্রশ্ন জাগবে না। যে শুধু নিজের কাজটা করবে, আর এত সোনা কোথা থেকে আসছে, কেন আসছে, এসব নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না। আর অনেক খোঁজাখুঁজির পর উনি ঠিক এমনই একজনকে পেয়েও গেলেন। নাম তার প্রিয়তোষ হেনরি বিশ্বাস। এমএসসি পাস, কিন্তু তার সবচেয়ে বড় গুণ ছিল তার কৌতূহল বলে প্রায় কিছুই ছিল না। এই প্রিয়তোষের জীবনটা ছিল একেবারে বাঁধা রুটিনে। কারখানায় কাজ, তারপর ঘুম, আর বাকি যেটুকু সময় পেত সে তার কলেজের বান্ধবী হিন্দোলা মজুমদারকে প্রেমপত্র লিখত। তার জগৎটাই ছিল আলাদা। এত সোনা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, এসব নিয়ে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। আর পরেশবাবুর জন্য তো এটাই ছিল সবচেয়ে বড় স্বস্তির বিষয়। তো একদিকে যখন পরেশবাবুর ভাগ্য একেবারে তুঙ্গে, অন্যদিকে তখন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করেছে। গল্পের ফোকাসটা এবার পরেশবাবুর ব্যক্তিগত জীবন থেকে সরে গিয়ে একটা বিশ্বজোড়া সংকটের দিকে চলে যাচ্ছে। কারণ তার এই সোনা বানানোর কারখানাটাই গোটা পৃথিবীর অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল। ব্যাপারটা একটু ভাবুন, পরেশবাবু বছরে প্রায় 1 লাখ মণ সোনা বাজারে ছাড়ছেন, আর সেই সময়ে সারা পৃথিবীর সমস্ত খনি মিলিয়ে উৎপাদন হতো মাত্র 20,000 মণ। চাহিদার থেকে যোগান হয়ে গেল বহুগুণ বেশি। ফল যা হওয়ার কথা ঠিক তাই হলো।
সোনার দাম একেবারে হু হু করে পড়তে শুরু করলো। 115 টাকা ভরির সোনা নামতে নামতে এসে দাঁড়ালো মাত্র 4.5 আনাতে। ভাবা যায়? এর প্রভাবটা ছিল মারাত্মক। তখনকার দিনে গোটা বিশ্বের অর্থনীতি চলত গোল্ড স্ট্যান্ডার্ডের উপর, মানে সোনার দামের উপর ভিত্তি করে বিভিন্ন দেশের মুদ্রার দাম ঠিক হতো। তো সোনা যখন মূল্যহীন হয়ে গেল, সেই পুরো ব্যবস্থাটাই ভেঙে পড়ল। টাকা হয়ে গেল স্রেফ একটা কাগজের টুকরো। জিনিসপত্রের দাম বেড়ে গেল বহুগুণ, মানে যাকে বলে হাইপার ইনফ্লেশন। সারা বিশ্বে একটা হাহাকার শুরু হয়ে গেল। আর এই সব কিছুর জন্য দায়ী কে? পরেশবাবু। উনি হয়ে উঠলেন সবার চোখের বিষ, বিশ্বের 1 নম্বর শত্রু। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে শোনা যায় ব্রিটিশ পার্লামেন্টে উইনস্টন চার্চিলের মতো নেতা নাকি প্রস্তাব দিয়েছিলেন যে ভারতে আবার ব্রিটিশ শাসন ফিরিয়ে আনা হোক, আর তার উদ্দেশ্য একটাই, পরেশবাবুকে বন্দি করে তার সমস্ত সোনা ব্রিটিশ সরকারের সম্পত্তি বানিয়ে ফেলা। মানে বুঝতেই পারছেন অবস্থাটা কোন পর্যায়ে গিয়েছিল। তো একদিকে যখন গোটা বিশ্ব এই অর্থনৈতিক ধ্বংসলীলা নিয়ে চিন্তিত, ঠিক তখনই গল্পের মোড়টা ঘুরে গেল একদম অন্যদিকে। আর সমাধানটা এলো এমন একটা জায়গা থেকে যা কেউ কল্পনাও করতে পারেনি। বেশ মজার একটা ঘটনা। আর এখানেই লেখক রাজশেখর বসুর জিনিয়াস ফুটে ওঠে। তিনি কি সুন্দরভাবে দুটো বিষয়কে পাশাপাশি রেখেছেন দেখুন। একদিকে গোটা বিশ্বের অর্থনীতি ভেঙে পড়ছে, আর অন্যদিকে আমাদের প্রিয়তোষের হৃদয় ভেঙে চুরমার। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই হৃদয় ভাঙার ঘটনাটাই হয়ে উঠল ওই বিশ্বজোড়া সমস্যার সমাধান। ঘটনাটা হলো, প্রিয়তোষ যাকে ভালোবাসত সেই হিন্দোলার বাবা তার সাথে মেয়ের বিয়ে দিতে রাজি হলেন না। কারণ প্রিয়তোষের তো তেমন কিছুই ছিল না। তো হিন্দোলার বাবা এক বড়লোক ছেলের সাথে মেয়ের বিয়ে ঠিক করে ফেললেন। এই খবরটা পেয়ে প্রিয়তোষ একেবারে ভেঙে পড়ল। হতাশায় দুঃখে সে ভাবল এই পর্শপাথরটাই সব নষ্টের গোড়া। ওটাকে বিষাক্ত কিছু একটা ভেবে সে ঠিক করল যে এই গোপন রহস্যটা নিয়েই মরে যাবে। আর এই ভেবেই সে আস্ত পাথরটা গিলে ফেলল। হ্যাঁ, ঠিকই শুনছেন। প্রিয়তোষের এই অদ্ভুত হতাশা থেকে করা কাজটাই হয়ে দাঁড়ালো গোটা পৃথিবীর জন্য আশীর্বাদ। আর এভাবেই এই বিশ্বজোড়া সমস্যার একটা অবিশ্বাস্য সমাধান বেরিয়ে এলো। ব্যাপারটা যখন পরেশবাবু জানতে পারলেন, উনি সঙ্গে সঙ্গে আসরে নামলেন। উনি হিন্দোলার বাবাকে বুঝিয়ে সুঝিয়ে প্রিয়তোষের সাথেই মেয়ের বিয়েতে রাজি করালেন। ব্যাস, ভালোবাসার মানুষকে ফিরে পেয়ে প্রিয়তোষের মন খুশিতে ভরে উঠল। তার শরীর স্বাস্থ্য ভালো হতে শুরু করল। আর তার সেই নতুন করে জেগে ওঠা হজম শক্তি অবিশ্বাস্যভাবে ওই আস্ত পরশ পাথরটাকেই হজম করে ফেলল। আর যেই না পাথরটা হজম হয়ে গেল, তার সব জাদুও শেষ। এক মুহূর্তে পরেশবাবুর কারখানায়, ব্যাংকের ভল্টে যেখানে যত সোনা ছিল সব আবার আগের মতো লোহা হয়ে গেল, যেন কিছুই হয়নি। আর তার সাথে সাথে গোটা বিশ্বের অর্থনীতিও যেন এক ঝটকায় আগের অবস্থায় ফিরে এলো। গল্পের শেষে প্রিয়তোষের একটা দারুণ পরিবর্তন দেখা যায়। ওই পাথরটা হজম করার পর তার যেন আত্মবিশ্বাস, বুদ্ধি সব বেড়ে গেছে। সে আর আগের মতো নেই। সে এখন পরেশবাবুর লোহার কারখানাটার মালিক। আর সে বুঝে গেছে যে আসল দামটা সোনার মতো দেখতে সুন্দর কিন্তু অকেজো জিনিসের নয়। আসল দামটা হলো লোহার মতো দরকারি জিনিসের। তো পরশ পাথরের এই গল্পটা শেষ পর্যন্ত আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আমরা যে জিনিসগুলোকে খুব মূল্যবান বলে মনে করি, তাদের সেই মূল্যটা আসলে কে ঠিক করে? সেটা কি সত্যি ততটা মজবুত, নাকি খুব ঠুনকো? আমাদের আসলে কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত? সোনার মতো দুর্লভ জিনিসকে, নাকি লোহার মতো কাজের জিনিসকে? প্রশ্নটা কিন্তু ভাবার মতো, তাই না?